আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি দেশের বর্তমানে পরিস্থিতিতে আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা এমন একটি রাজনৈতিক দাবা খেলার বিশ্লেষণ করব, যা আসলে সাধারণ চোখে দেখলে মনে হতে পারে একটা সাধারণ চাল। কিন্তু গভীরে লুকিয়ে আছে এমন এক মাস্টার স্ট্রোক, যা হয়তো বাংলাদেশের আগামী দিনের রাজনীতির মানচিত্রই পুরোপুরি বদলে দিতে পারে। হ্যাঁ, আমরা কথা বলছি ২০২৪ সালের আগস্টের সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থান এবং তার ঠিক ২ বছর পর এই ২০২৬ সালের জুলাই মাসে এসে শেখ হাসিনার দেয়া প্রথম রাজনৈতিক কর্মসূচির কথা। এই ২ বছর ধরে পর্দার আড়ালে কি এমন ঘটল? কেন এতদিন তিনি নীরব ছিলেন? আর কেনই বা হঠাৎ করে এই আত্মসমর্পণের সিদ্ধান্ত? দর্শক, আজকের এই আলোচনায় আমরা এমন কিছু বিষয়ের গভীরে যাব, এমন কিছু ঐতিহাসিক রেফারেন্স টানবো যা আপনাদের ভাবনার জগৎকে আমি মনে করি নাড়িয়ে দেবে। তাই আমি বলবো এই আলোচনাটি হতে যাচ্ছে এক রুদ্ধশ্বাস রাজনৈতিক থ্রিলারের চেয়েও বেশি কিছু। দর্শক, শুরুতেই একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ধরুন, আপনি একসময় প্রবল শক্তিধর ক্ষমতাধর প্রতাপশালী ছিলেন, আপনার কথায় দেশ চলতো। হঠাৎ করে এমন এক ঝড় এলো যে আপনি ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হলেন। তারপর তারপরের ২ বছর আপনি কি করবেন? হয়তো হতাশা, হয়তো ক্ষোভ, কিংবা হয়তো নতুন কোনো চক্রান্তের জাল বোনা। কিন্তু শেখ হাসিনা এই ২ বছর কি করলেন? তিনি সম্পূর্ণ নীরব থাকলেন। এই নীরবতা কি পরাজয় মেনে নেয়া, নাকি কোনো ঝড়ের পূর্বাভাস? রাজনীতিতে যেমন দুয়ে দুয়ে সবসময় ৪ হয় না, তেমনি এই নীরবতাকেও সরল চোখে দেখার আসলে কোনো সুযোগ নেই। দর্শক, আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, ১৯৭৫ সালের ১৫ই আগস্টের সেই কালো রাতের কথা স্মরণ করি। সেদিন বঙ্গবন্ধুকে কিন্তু সপরিবারে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। একটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ঘটেছিল এই নৃশংসতা। কিন্তু মজার ব্যাপার হলো, সেই ভয়াবহ বিপর্যয়ের পরও আওয়ামী লীগের নীতি নির্ধারকরা যখন গোপনে বসলেন, তারা কিন্তু এটাকে একটা রাজনৈতিক পরাজয় হিসাবেই নিয়েছিলেন এবং রাজনৈতিক পথেই ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত সে সময় নিয়েছিলেন। তবে ১৯৭৫ আর ২০২৪-এর মধ্যে একটা বিরাট মনস্তাত্ত্বিক পার্থক্য আছে। ৭৫-এ নেতা হারানোর বেদনা থাকলেও কর্মীদের মনে কিন্তু একটা সান্ত্বনা ছিল যে জনগণ তাদের প্রত্যাখ্যান করেনি। একটা সামরিক চক্র তাদের ক্ষমতা থেকে হটিয়েছে। কিন্তু ২০২৪-এর আগস্টে যখন শেখ হাসিনা দেশ ছাড়লেন, তখন কিন্তু পরিস্থিতি ছিল ভিন্ন। ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ কর্মীরা চরম অপমান আর হতাশা বোধ করেছিলেন। কারণ তাদের কিন্তু মনে হচ্ছিল দেশের সাধারণ মানুষ হয়তো তাদেরকে ছুঁড়ে ফেলেছে। এই মনস্তাত্ত্বিক গ্লানি তাদের স্তব্ধ করে দিয়েছিল সেই সময়। তাহলে এই গ্লানি কাটলো কিভাবে? কখন স্তব্ধ কর্মীরা আবার সোজা হয়ে দাঁড়ানোর সাহস পেল? দর্শক, এখানেই আসে সেই টুইস্ট। যখন খোদ ডক্টর ইউনূস আমেরিকার ক্লিন্টন ফাউন্ডেশনের মঞ্চে দাঁড়িয়ে বিশ্ববাসীর সামনে ফাঁস করে দিলেন আসল সত্য। তিনি নিজেই বললেন ২০২৪-এর ঘটনা কোনো স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান আসলে ছিল না। বরং তার নিজের ভাষায় এটা ছিল এক অ্যামেজিং মেটিকুলাস ডিজাইন, বা এক নিখুঁত পরিকল্পনার নকশা। তিনি সেই মঞ্চে এই নকশার অন্যতম মাস্টারমাইন্ড মাহফুজ আলমকেও কিন্তু পরিচয় করিয়ে দিয়েছিলেন। এই একটি স্বীকারোক্তি যেন আওয়ামী লীগের কর্মীদের মনে জমে থাকা বরফ গলিয়ে দিল। তারা বুঝতে পারল জনগণ আসলে তাদের ক্ষমতাচ্যুত করেনি, বরং একটা গভীর দেশি বিদেশি চক্রান্তের শিকার হয়েছে তারা এবং তাদের দল। আর এরপর এরপর তো একের পর এক সত্য বেরিয়ে আসতে শুরু করলো। সোশ্যাল মিডিয়ায় কিন্তু ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে জুলাইয়ের রাজপথে উগ্রপন্থী জঙ্গিদের উপস্থিতি স্পষ্ট হতে লাগলো। খুদ এক বিএনপি নেতা গর্ব করে বললেন যে তার নেতৃত্বে ওইভাবে পুলিশ হত্যা না করা হলে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো কোনোভাবেই যেত না। সুপ্রিয় দর্শক, জুলাই এক সমন্বয়ক টেলিভিশনের পর্দায় বসে মেট্রো রেল ধ্বংসের কীর্তি কিন্তু দাবি করলেন। এমনকি বিএনপির সংরক্ষিত এমপি নীলুফার মনি এক টকশোতে স্পষ্ট করেই বললেন যে জুলাই আন্দোলনে যারা মারা গেছে তারা সবাই পুলিশের গুলিতে মরেনি। মিছিলের পাশের মানুষ হঠাৎ গুলি খেয়ে পড়ে গেছে, বুঝতেই পারেনি কোথা থেকে গুলি এলো। তিনি তো এক পর্যায়ে বলেই ফেললেন, বাস্তবে ৫ই আগস্ট ছিল একটি রক্তপাতহীন সামরিক অভ্যুত্থান। এবং সুপ্রিয় দর্শক, বাংলাদেশের যে রাজনীতির ইতিহাস, এই রাজনীতির
ইতিহাসে কিন্তু সামরিক অভ্যুত্থান বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্নভাবে এসেছে এবং এই সামরিক অভ্যুত্থান বাংলাদেশে কিন্তু দীর্ঘ সময় শাসক হিসাবেও ছিল। এমনকি আমরা যে স্বৈর শাসক নিয়ে বা স্বৈর শাসন নিয়ে সবসময় কথা বলি, সবসময় মাথা ঘামাই, শহীদ নূর হোসেন দিবস পালন করি, সেটাও কিন্তু একটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এসেছিল। এর পূর্বে যে সকল ক্ষমতার পালাবদল হয়েছিল প্রায় সবগুলোই কিন্তু সামরিক অভ্যুত্থান ছিল। সেখানে কোনো প্রকার গণতন্ত্র ছিল না। এবং এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসের জন্য সবথেকে বেশি লজ্জাজনক একটি বিষয়। তবে গণতন্ত্র বাংলাদেশে ফিরেছিল এবং ১৯৭৫ সাল পরবর্তী সময়ে কিন্তু গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছিল। এখন আপনারা হয়তো বলতে পারেন আপনি নিশ্চয়ই মেজর জিয়াউর রহমানের কথা বলছেন। হ্যাঁ, আমি মেজর জিয়াউর রহমানের কথাই বলছি। তিনি ক্ষমতায় বসেছিলেন যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়ার পরবর্তীতে তিনি কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। এর পেছনে কি কারণ ছিল? এখানে নানা বিশ্লেষক কিন্তু নানা ধরনের কথা বলে থাকেন। তবে আমি বলব, দেশে যখন শূন্যস্থান তৈরি হয় রাজনৈতিকভাবে, তখন সেই শূন্যস্থান থেকে উগ্রপন্থী, চরমপন্থীদের জন্ম হয়। আর দেশের যে স্থিতিশীলতা রয়েছে, সেই স্থিতিশীলতা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই জিয়াউর রহমান সেই বিষয়টি কিন্তু অনুধাবন করতে পেরেছিলেন। যার ফলে তিনি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগকে কিন্তু একটি পথ তৈরি করেছিলেন। পথ তৈরি করে দিয়েছিলেন যেন তারা রাজনীতি করতে পারে এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ ঠিক থাকে। এর পরবর্তী পথ চলা কিন্তু আপনারা সবাই জানেন। এরপরে ৯০ এর পর বাংলাদেশে কিন্তু গণতান্ত্রিক পরিবেশ ছিল, নির্বাচনও হয়েছে। তবে ২০২৪ কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু পদক্ষেপ নিয়েছে যেই পদক্ষেপের কারণে এখন মনে হচ্ছে দেশে একটি শূন্যস্থান তৈরি হয়েছে। যার ফলে সেই শূন্যস্থান পূরণ করার জন্য আমরা দেখছি চরমপন্থী বা উগ্রবাদী যারা রয়েছেন তারা কিন্তু একদম হাত, পা, ডানা সবকিছু মেলে দাঁড়িয়ে আছেন কিভাবে সেই শূন্যস্থান দখল করা যায়। এখন সেই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য কিন্তু সরকারের আসলে এই যে জুলাই আন্দোলন, সেই জুলাই আন্দোলনকে নিয়ে চিন্তা করা বাদ দিয়ে আমি মনে করি গণতান্ত্রিক পরিবেশ এবং দেশের স্থিতিশীলতাকে নিয়ে চিন্তা করা উচিত। কারণ গণঅভ্যুত্থান নিয়ে বা ২০২৪ এর ঘটনাগুলো নিয়ে যে সত্য এখন পর্যন্ত সামনে এসেছে, তার থেকে আরো বেশি সত্য কিন্তু এখনো সামনে আসার অপেক্ষায় আছে। সুপ্রিয় দর্শক, জুলাই নিয়ে যখন সমস্ত অডিও ভিজুয়াল প্রমাণ এবং প্রতিপক্ষের মুখ থেকে আসা এসব স্বীকারোক্তি দেশের মানুষের সামনে এলো, তখন পরিস্থিতি কিন্তু একেবারে পাল্টাতে শুরু করলো। আওয়ামী লীগ কর্মীরা হয়তো পরাজিত হয়েছিল, কিন্তু তারা আর মানসিকভাবে কোনোভাবে বিধ্বস্ত হয়নি। তারা তাদের হারানো মনোবল ফিরে পেতে শুরু করলো। আর ঠিক এই মোক্ষম সময়েই দীর্ঘ ২ বছরের নীরবতা ভেঙে শেখ হাসিনা কিন্তু তার প্রথম রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করলেন। কিন্তু কি সেই কর্মসূচি? কোনো সহিংস আন্দোলন? কোনো চালাও পোড়াও? না দর্শক, তিনি ঘোষণা করলেন যে আগামী ডিসেম্বরে তিনি এবং তার দলের দেশে বিদেশে থাকা সাজাপ্রাপ্ত নেতাকর্মীরা সশরীরে দেশে ফিরে বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করবেন। আপাতত দৃষ্টিতে এটাকে আত্মসমর্পণ মনে হলেও প্রবীণ সাংবাদিক যারা রয়েছেন তারা মনে করছেন এটা আসলে প্রতিপক্ষের দিকে ছুড়ে দেওয়া শেখ হাসিনার সবচেয়ে বড় রাজনৈতিক চাপ। কিন্তু কেন? কারণ তিনি এর মাধ্যমে কোনো প্রতিশোধের পথে হাঁটেননি। তিনি কাউকে দোষারোপ করেননি। বরং বিচার বিভাগের প্রতি এই সর্বোচ্চ সম্মান দেখিয়ে তিনি দেশের মানুষ এবং বিশ্ববাসীকে একটা শক্তিশালী বার্তা দিলেন। তিনি আসলে বুঝাতে চাইলেন যে ডক্টর ইউনূসের সময়ে রাষ্ট্রে যে প্রতিহিংসার রাজনীতি বা মব কালচার শুরু হয়েছে, যার শিকার হয়ে দেশের প্রশাসন, শিক্ষক, পুলিশ বা সেনাবাহিনী ধ্বংসের মুখে পড়েছে, তিনি সেই পথ থেকে দেশকে বের করে এনে একটি সাংবিধানিক স্থিতিশীলতা আনতে চান। তিনি কিন্তু রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে অকপটে স্বীকারও করে নিয়েছেন যে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কিছু ভুলভ্রান্তি হতেই পারে। তিনি তার ক্ষমতাচ্যুত হওয়াকে নিজস্ব ব্যর্থতা বা ভুল হিসাবে মেনে নিয়েই পরবর্তী অধ্যায় শুরু করতে চাইছেন। এই যে নিজের ভুল স্বীকার করার দুঃসাহস এবং নিরাপদ দূরদেশ থেকে সরাসরি মৃত্যুর মুখোমুখি এসে দাঁড়ানোর এই সিদ্ধান্ত, এটাই তাকে রাজনৈতিক এবং দেশপ্রেমের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। কারণ রাজনীতিতে সামনের দিকে থাকে জনগণ আর আদর্শ, আর পেছনে অন্ধকারে থাকে ষড়যন্ত্র।
গুপ্ত আঘাত আর বুলেট বোমা। ইতিহাসের দিকে তাকালে আমরা কি দেখি? চিলির সালভাদর আন্দেলে মৃত্যুর আগে বুলেটের তাড়া খুব অনুভব করেছিলেন। আমাদের বঙ্গবন্ধু যেমন 1973 সালে মৃত্যুর আশঙ্কা করেছিলেন। গান্ধী, কেনেডি, ইন্দিরা গান্ধী, বেনজির ভুট্টো এরা সবাই তো এই পেছনের অন্ধকারের শিকার। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে না পারাও যে এক ধরনের রাজনৈতিক ব্যর্থতা, শেখ হাসিনা কিন্তু সেটাও আসলে স্বীকার করে নিয়েছেন। কিন্তু অন্যদিকে বর্তমান সরকারের আসলে প্রতিক্রিয়া কি? সরকারের এক মন্ত্রী তো বলেই ফেললেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হবে। আধুনিক গণতান্ত্রিক বিশ্বে এই প্রকাশ্যে ফাঁসির কথা বলাটা কি এক ধরনের বর্বরোচিত মানসিকতার বহিঃপ্রকাশ নয়? এটা কি আইনের শাসন নাকি স্রেফ প্রতিহিংসা? দর্শক, শেষ পর্যন্ত সত্য সুন্দরের পথেই সবাইকে হাঁটতে হয়। শেখ হাসিনা কোনো ষড়যন্ত্রের পথ আসলে বেছে নেননি। তিনি বেছে নিয়েছেন একটি নিখাত রাজনৈতিক পথ। আর রাজনীতির পথ চিরকালই সত্য আর সুন্দর দিয়েই তৈরি হয়। সাময়িকভাবে ষড়যন্ত্রকারী যারা রয়েছেন তারা হয়তো বিজয়ী হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে সুস্থ রাজনীতি। ক্ষমতাচ্যুত হওয়ার ২ বছর পর শেখ হাসিনার এই রাজনৈতিক কর্মসূচি বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি এক নতুন মেরুকরণের জন্ম দিতে যাচ্ছে। আগামী ডিসেম্বর নাগাদ শুরু হতে যাওয়া এই পথটি যে মোটেও মসৃণ হবে না তা বলা বাহুল্য। এই মুহূর্তে হয়তো নতুন নতুন চমক অপেক্ষা করছে আমাদের জন্য। তাই বাংলাদেশের রাজনীতির এই দাবার বোর্ডে চোখ রাখতে হবে খুব সতর্কভাবে। কে জানে আগামী দিনে হয়তো আরো বড় কোনো টুইস্ট অপেক্ষা করছে আমাদের জন্য। এবং সুপ্রিয় দর্শক, আমরা যতটুকু দেখছি এর বাইরেও কিন্তু অনেক কিছু ঘটছে। যেমন ধরুন, শেখ হাসিনার এই স্টান্ট নেয়া বা শেখ হাসিনার এই যে পলিটিক্যাল স্টান্টবাজি বা ঘোষণা এবং বর্তমান প্রেক্ষাপটের আলোকে যেভাবে তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান বিএনপি সরকারকে জনগণের সম্মুখে নিয়ে আসলেন। এখন কিন্তু শেখ হাসিনা কোনো কথাই বলছেন না। যা বলছে বর্তমান বিএনপি সরকার বলছে, এবং সাবেক সরকারের যারা ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের তারা বলছে। আবার বিপ্লবী যারা ছিলেন তারা বলছে। তারা এমন সব কথাবার্তা বলছে যেগুলো থেকে আসলে জনগণের মনস্তত্ত্ব অনেকটাই পরিবর্তনশীল। এবং তাদের পরিবর্তনশীল মনস্তত্ত্ব কোন দিকে যাচ্ছে জানেন? বেশিরভাগ মনস্তত্ত্বই কিন্তু আওয়ামী লীগের দিকেই যাচ্ছে। যে শেখ হাসিনা ক্ষমা চেয়েছেন, শেখ হাসিনা ভুল স্বীকার করছেন, শেখ হাসিনা সাহসী হয়ে দেশে ফিরতে চাইছেন। তাহলে সরকার কেন শেখ হাসিনাকে দেশে ফিরতে দেবে না? দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন হতে দেওয়া দরকার। যদি সরকার বা বিপ্লবীরা শেখ হাসিনাকে প্রকৃতপক্ষে দেশে ফিরতেই না দেন, তার ফেরার পথেই যদি বাধা সৃষ্টি করেন, তাহলে দেশের জনগণ বাকি যারা আছে আওয়ামী লীগ ব্যতীত, এতদিন যারা নীরব ছিল, যারা আওয়ামী লীগের পক্ষেও যায়নি, বিএনপির পক্ষেও যায়নি, গণ অভ্যুত্থানের সম্মানে তারা নীরব ছিল, তারাও কিন্তু আমি মনে করি শেখ হাসিনার পক্ষে চলে যাবে। পক্ষে চলে যাওয়ার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে তার যে অধিকার সেটা তাকে দিতে হবে। এবং বাংলাদেশের যে সুষ্ঠু বিচার, সেই সুষ্ঠু বিচার তাকে পেতে হবে। সেটা যে প্রক্রিয়াই হোক। এবং শেখ হাসিনাও কিন্তু বলেছেন যে বিচারের মুখোমুখি হবেন এবং তিনি আইনের প্রতি সম্মান রেখে যা ঘটবে তা মেনে নেবেন। এখন তাকে দেশে ফিরতে না দেয়ার কথা বলা হচ্ছে। বিপ্লবী যারা বলছেন, যেমন সার্জিস আলম যে বক্তব্য করেছেন, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যে কথা বলেছেন, এগুলো কিন্তু জনগণ খুব ভালো করে অবজার্ভ করছে এবং জনগণ রীতিমতো তাদের উপর খুব ক্ষিপ্ত। ক্ষুব্ধ হচ্ছে একটি বিষয়ে, যে শেখ হাসিনা এতদিন বললেন দেশে ফিরতে পারবেন, এখন ফিরতে পারবেন না, আপনারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন কেন? এখানে কিন্তু আওয়ামী লীগ একটি ট্রাম্প কার্ড পেয়ে যাচ্ছে। এবং এই যে মনস্তাত্ত্বিক খেলা, এই খেলায় বর্তমান সময়ে কিন্তু আওয়ামী লীগ অনেকটাই বিজয়ের পথে হাঁটছে। তাহলে সুপ্রিয় দর্শক, আমরা আসলে পরবর্তী টুইস্ট পাওয়ার জন্য যে অপেক্ষা করার কথা বলছিলাম, সেটার জন্য আমাদেরকে হয়তোবা বেশিদিন অপেক্ষা করতে হতে নাও পারে। আমরা হয়তো আমাদের চোখের সামনে দেখতে পাবো এই রাজনীতির খেলায় শেষ চালটা কে দেয় এবং কে বিজয়ী হয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।